আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 26 ফিল্ড সায়েন্স কর্তৃক আয়োজিত সাইকেল 1 ফ্রি প্রোগ্রামের বায়োলজি ফার্স্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা চলে আসছে ইতিমধ্যে তারা আমাকে একটু কমেন্টে জানাও আমার সাউন্ড ঠিক মতো শোনা যায় কিনা, আর সবাই একটু দ্রুত জয়েন করে নাও। আর আমাকে একটু সবাই এনশিওর করো আমার সাউন্ড ঠিক মতো শোনা যায় কিনা, আর বোর্ডের লেখা তোমরা দেখতে পাচ্ছ কিনা। সবাই একটু দ্রুত চলে আসো। আজকে আমাদের 26-এর বায়োলজি ফার্স্ট ক্লাস, সো সবাই একটু দ্রুত জয়েন করে নাও। আর যারা চলে আসছো তারা নিজেদের পরিচয়টা একটু দিয়ে দাও। কে কোন জায়গা থেকে আজকে আমাদের প্রোগ্রামে যুক্ত হয়েছো, কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে একটু জানাও। আর আমাকে একটু এনশিওর করো আমার সাউন্ড ঠিক মতো শোনা যায় কিনা, আর বোর্ডের লেখা তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। ওকে, আমি একটু চেক করে নিই। সাইম মাহমুদ জনি, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু দ্রুত চলে আসো আর আমাকে একটু জানাও আমার সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। আজকে আমরা ফার্স্ট ক্লাস, যেহেতু আমরা সব কিছু নিয়ে আলোচনা করব। আমরা এইচএসসি জার্নিতে বায়োলজিকে কিভাবে সাজাতে পারি বা বায়োলজিটাকে আমরা কিভাবে গুছিয়ে পড়তে পারি, সেইগুলো নিয়ে আজকে আমরা মূলত সব কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। বায়োলজি কিভাবে পড়ব, কোন বই পড়ব বা কোন অধ্যায় দিয়ে আমরা শুরু করতে পারি, সব কিছু নিয়ে আলোচনা করব। সো সবাই একটু দ্রুত জয়েন করে নাও আর আমাকে জানাও আমার সাউন্ড ঠিক মতো শুনতে পাও কিনা। আর তোমরা যেহেতু সদ্য এসএসসি পাস করছো, সবাইকে অনেক বেশি কংগ্রেচুলেশন। এসএসসি যে রেজাল্ট হয়েছে বা অনেকের ভালো হয়েছে, অনেকের মনের মতো হয় নাই। অনেকের আশা ছিল অনেক বেশি নাম্বার পাবো, কিন্তু একটু কমে গেছে। সো এটা এইচএসসিতে কভার করার অনেক সুযোগ আছে। সো যাদের নাম্বার বেশি আশানুরূপ হয় নাই, মানে তোমাদের চেষ্টা ছিল 1200 প্লাস হবে বা তোমার চেষ্টা ছিল 1250 প্লাস হবে, তোমার নাম্বার ওই রকম হয় নাই। সো এইচএসসিতে চেষ্টা করতে হবে যাতে যেটা আমাদের চেষ্টার মধ্যেই সব কিছু চলে আসে, মানে আমি যেটা চাই সেটা যাতে করতে পারি, সেটার জন্য প্রথম থেকে সিরিয়াস থাকতে হবে। আর অনেকের বেশি ভালো হয়ে গেছে, সেই জন্য এইচএসসি আস্তে আস্তে পড়লে এমন করা যাবে না। তোমরা ওরিয়েন্টেশন ক্লাসে তোমাদের সব কিছু নিয়ে সাইম ভাই মোটামুটি কী করতে হবে বা আমরা কীভাবে পড়াবো সব কিছু নিয়ে আলোচনা করছে। আচ্ছা, আমরা শুরু করব। সবাই একটু আমাকে জানাও আমার সাউন্ড ঠিক মতো শুনতে পাও কিনা। আজকে আমরা কী নিয়ে পড়াশোনা করব বা কী নিয়ে আলোচনা করব? আজকে আমরা বায়োলজি নিয়ে আলোচনা করব বা আমাদের বায়োলজি ফার্স্ট ক্লাস বায়োলজি। ওকে, অনেকে যুক্ত হয়ে গেছো। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও আর একটু আমাকে কমেন্টে জানাও হচ্ছে আমার সাউন্ড ঠিক মতো শুনতে পাও কিনা। খুলনা থেকে আছে হচ্ছে এমডি ইমন। আমি এখনও তোমাদের সাউন্ড শুনতে পাও কিনা, বোর্ডের লেখা দেখা যায় কিনা, এটা একটু জানাও। আচ্ছা, 9-10-এ তোমরা একটা বই পড়ে আসছো, বায়োলজি বই। সবাই পড়ে আসছো না? এই বায়োলজি বইয়ের মধ্যে চ্যাপ্টার কয়টা ছিল? বায়োলজি বইয়ের মধ্যে আমরা চ্যাপ্টার পড়ছিলাম হচ্ছে চ্যাপ্টার ছিল 14টা। আর তোমরা নিজেদেরকে সৌভাগ্যবান বলবা নাকি দুর্ভাগ্যবান বলবা সেটা তোমরাই জানো। অনেক বছর পরে তোমরাই মনে হয় ফুল সিলেবাসে পরীক্ষা দিয়ে আসছো। এসএসসিতে তোমরা বায়োলজিতে ফুল সিলেবাসে পরীক্ষা দিয়ে আসছো। এর আগে প্রায় 3-4টা ব্যাচ শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়ে আসছে। সো এইচএসসিতে তোমাদের আবারও কংগ্রেচুলেশন, কারণ হতে পারে 2019 সালের পরে তোমরা ফার্স্ট ব্যাচ যারা ফুল সিলেবাসে পরীক্ষা দিতে যাচ্ছ ইন্টার পরীক্ষার মধ্যেও, এইচএসসির মধ্যেও, মানে লাস্ট 19 সালের পরে এইচএসসি 19 ব্যাচের পরে আর কেউ ফুল সিলেবাস এখন পর্যন্ত পরীক্ষা দেয় নাই, বা 25 ব্যাচ পর্যন্ত শর্ট সিলেবাসেই থাকবে। যদি কোনো ঘোষণা না আসে তাহলে তোমরাই প্রথম 19 সালের পরে ফুল সিলেবাসে পরীক্ষা দিবা। আচ্ছা, 9-10 আমরা যে বায়োলজি বইটা পড়ে আসছি, সে বায়োলজিটা এখানে আসার পর দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। এই বায়োলজিটা এখানে আমরা কী কী নিয়ে পড়বো? তাহলে তোমরা জানো বায়োস মানে হচ্ছে জ্ঞান, আর লোগোস বা লোজেস মানে হচ্ছে, বায়োস অর্থ হচ্ছে জীবন আর লোগোস বা লোজেস অর্থ হচ্ছে জ্ঞান। তোমরা 9-10-এর প্রথম অধ্যায়ে পড়ছো জীবন জ্ঞান। তাহলে জীবন কাদের আছে? জীবন আছে হচ্ছে উদ্ভিদ প্রাণী, জীবন আছে হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর। তাহলে এখানে আমরা বায়োলজিটাকে দুইটা ভাগে বিভক্ত করবো, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। তাহলে উদ্ভিদ নিয়ে আমরা একটা বইয়ের মধ্যে পড়াশোনা করব, সেটা হচ্ছে বোটানি বা উদ্ভিদ বিজ্ঞান। আর প্রাণী নিয়ে আমরা একটা আলাদা বইয়ের মধ্যে পড়াশোনা করব,
সেটা হচ্ছে আমাদের জুলজি। জুলজি বা প্রাণীবিজ্ঞান। এগুলো তোমরা সবাই জানো, আমরা ইন্টারে কী পড়বো, কোন বই পড়বো অলরেডি জেনে গেছো সবাই। তারপর যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, আমরা এগুলো নিয়ে একটু কথাবার্তা বলে নিই। তাহলে বায়োলজি আমরা 9টার একটা বই পড়ে আসছি, যেটাতে মাত্র 14টা চ্যাপ্টার ছিল মাত্র। আর ইন্টারে আসার পর ওই বায়োলজিটা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আর একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। এই উদ্ভিদ বিজ্ঞানের মধ্যে আমরা কয়টা চ্যাপ্টার নিয়ে পড়াশোনা করব? এই উদ্ভিদ বিজ্ঞানের মধ্যে আমাদের চ্যাপ্টার আছে হচ্ছে মাত্র, প্রাণী বিজ্ঞানের মধ্যে আছে 12টা, উদ্ভিদ বিজ্ঞানের মধ্যে আমাদের চ্যাপ্টার আছে মাত্র 12টা। এখানে মাত্র 14টা ছিল, আর এখানে মাত্র 12 মিলে 24টা চ্যাপ্টার। মাত্র বলতেছি কারণ অনেক কম, 12টা চ্যাপ্টার। এখন দেখো এখানের মধ্যে বোটানি বা আমরা বোটানি কোন স্যারের বইটাকে বেশি ফলো করি, বা 9-10-এ তো সরকার কর্তৃক একটা নির্ধারিত বই আমাদের জন্য ছিল। ইন্টারে এমন কোনো বই নাই, মানে সরকার কর্তৃক নির্ধারিত তোমাকে এটাই পড়তে হবে এমন কোনো বই কিন্তু নাই। কিন্তু আমরা ম্যাক্সিমাম যে বইটাকে ফলো করি বা যে বইটা নিয়ে আমরা বেশি গবেষণা করি, বা সবগুলো বই পড়তে পারো, সবগুলো বইই ভালো, কিন্তু যেটা সবাই পড়ে সেটা হচ্ছে বোটানির জন্য ডক্টর মোহাম্মদ আবুল হাসান স্যারের বই। আবুল হাসান স্যারের বইটা তোমরাও এটাই পড়বা। আর জুলজির জন্য কি পড়বো? গাজী আজমল স্যার, গাজী আজমত স্যারের যে বই, গাজী আজমল স্যার। এর পাশাপাশি বা আর কোনো বই কি পড়ার দরকার? হ্যাঁ, কিছু দরকার আছে এক্সট্রা ইনফরমেশনের জন্য, সেটা আমরা ক্লাসের মধ্যেই তোমাদেরকে বলে দিব। মানে যেটা অন্যান্য বইয়ের মধ্যে ইনফরমেশন যেটা তোমার দরকার, সেটা আমরা ক্লাসে আলোচনা করব। তোমার এইটা এই বই থেকে পড়ে নাও, বা আমরা বোর্ডেই লিখে দিব। সো ক্লাসগুলো তুমি ধৈর্য ধরে মনোযোগ দিয়ে করলেই হবে। তো বই যেহেতু একটা কেনাই লাগবে, বই কোনটা নিব? ডক্টর মোহাম্মদ আবুল হাসান স্যারের আমরা বোটানি বইটা নিব। আর জুলজি কোনটা নিব? গাজী আজমল স্যারের জুলজি বইটা নিব। তাহলে আমাদের বই নিয়ে আলোচনা গেল, অধ্যায় কয়টা আছে সেটা বললাম। এখন আজকে আমরা কোনটা পড়বো বলো? তোমরা কমেন্টে জানো, বোটানি পড়বো না জুলজি পড়বো, বা তোমাদের পছন্দের কিছু আছে কিনা বলো। বোটানি, জুলজি কোনটা পড়বো? সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো। প্লাস কে কোন স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে? এখনও তো কলেজের রেজাল্ট যেহেতু হয় নাই, আমরা তোমাদেরকে এই কলেজ সেই কলেজ বলতে পারতেছি না। কে কোন কলেজ থেকে পরীক্ষা দিচ্ছে একটু জানাও তো। কার স্কুল কোনটা ছিল? কলেজ বলতেছি, কে কোন স্কুল থেকে পরীক্ষা দিচ্ছে একটু জানাও। তাহলে বায়োলজিতে আমরা ডক্টর আবুল হাসান স্যারের বইটা পড়বো, এবং হচ্ছে জুলজিতে আমরা পড়বো আজমল স্যারের বই। আর আজকে আমরা কোন চ্যাপ্টার পড়তে পারি বা কোন বই পড়বো? বোটানি পড়বো না জুলজি পড়বো? কোনটা বেশি মজার? তো তোমরা কোনটা পড়তে চাও সেটা একটু জানো। তোমাদের কোনো কমেন্ট পাই কিনা আমি দেখি, না হয় আমি আমার মতো শুরু করব। কমেন্ট করতেছো? বোটানিই পড়বে খুলনা থেকে। ওকে, কেয়া বোটানি, সুলতানা তাসমিয়া বোটানি। আচ্ছা, সবাই বোটানিই পড়তে যাচ্ছে। ওকে, আমরাও বোটানি পড়বো। আর একটা খুশির সংবাদ হচ্ছে, সবগুলো সাবজেক্টে আমরা কলেজে যখন যাব, ম্যাক্সিমাম কলেজ, অনেক ব্যতিক্রম কয়েকটা আছে, ম্যাক্সিমাম কলেজে আমাদের সবগুলো সাবজেক্টে প্রথম পত্র পড়া লাগে। ফার্স্ট ইয়ারে আমাদের প্রথম পত্র পড়ায়। কিছু কলেজ বা মিক্স করে পড়াইতে পারে, মানে বোটানি ফিজিক্সে ফার্স্ট পেপারে প্রথম 3টা অধ্যায় প্লাস সেকেন্ড পেপারে 2-1টা অধ্যায়। এখন মোটামুটি সবগুলোতেই ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে পড়ায়, কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথেই পড়ে মোটামুটি। কিন্তু বলতে গেলে ব্যতিক্রম নাই, সবগুলো কলেজের মধ্যে বায়োলজি কিন্তু 2টা পেপার একসাথেই পড়া লাগবে, মানে বোটানিও পড়া লাগবে, জুলজিও পড়া লাগবে। সো এটা তোমাদের জন্য আরও বেশি খুশির সংবাদ, বোটানি জুলজি একসাথেই পড়তে হয়। সো বোটানি জুলজি যেহেতু একসাথেই পড়তে হয়, কলেজে গিয়ে প্রথমে যে অধ্যায়টা নিয়ে শুরু করবে বা যে অধ্যায়টা পড়াবে তোমাদের, সেটা হচ্ছে বোটানি ফার্স্ট চ্যাপ্টার। মোটামুটি বলতে গেলে সব কলেজেই পড়াবে। আমরা বোটানি আজকে চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 1, কোষ ও এর গঠন। প্রথমে একটু বলে রাখি, এখানে যে 12টা চ্যাপ্টার, অনেক বড় বড় জাইগান্টিক কিছু চ্যাপ্টার আছে, আবার কিছু আছে খুবই ছোট লিলিপুট টাইপসের কিছু চ্যাপ্টার। জুলজিতে অনেক বড় কিছু চ্যাপ্টার, ছোট কিছু চ্যাপ্টার। আমরা এখানে যে ফ্রি ক্লাস নিব, আমরা কোন চ্যাপ্টার বা কয়টা চ্যাপ্টার শেষ করব সেটা একটু তোমাদের বলে নিই। কোষ এবং এর গঠন মোটামুটি একটা বড় চ্যাপ্টার। আমরা চেষ্টা করব বোটানি থেকে একটা চ্যাপ্টার শেষ করার জন্য, জুলজি থেকে একটা চ্যাপ্টার শেষ করার জন্য। আমরা একেবারে MCQ CQ মানে সব কিছু নিয়ে এখানে আলোচনা করব।
আমরা লাইভ ক্লাস নিব, প্লাস কিছু চ্যাপ্টার হচ্ছে আমি স্মার্ট বোর্ডে নিব এবং এমসিকিউর জন্য আলাদা ক্লাস নিব। যদি জুম ক্লাস তোমরা চাও জুম ক্লাসও আমরা নিব। সো এইখানের মধ্যে আমরা বায়োলজি, বোটানি, জুলজি দুইটা নিয়ে একটা চ্যাপ্টার শেষ করার চেষ্টা করব, যদি পারি আরও বেশি ইনশাল্লাহ। এটা তোমাদের রেসপন্সের উপর নির্ভর করবে। সো আজকে আমরা শুরু করব বোটানি চ্যাপ্টার 1, কোষ ও এর গঠন। ওকে, সবাই খাতা কলম নাও, আমরা এবার একটু লেখা শুরু করি বা পড়াশোনার মধ্যে যাই। এইগুলো তো সবাই লিখছো না, খুবই ইম্পর্টেন্ট ছিল, আশা করি সবাই লিখছো। এখন আমরা যাই হচ্ছে পড়াশোনার মধ্যে। আচ্ছা, কোষ এবং এর গঠন এই চ্যাপ্টারটা আমাদের 9-10 জীবকোষ এবং টিস্যুর বেসিকগুলো এখানে আলোচনা করছে, বা এগুলো আরও একটু ডিটেলস আমরা এখানে পড়বো। মূল বেসিকটা আমরা 9-10 পড়ে আসছি। এর গঠন আমরা একটা অধ্যায় শুরু করার আগে প্রথমে আমরা একটু চ্যাপ্টার ম্যাপটা দেখে নিই, কারণ অধ্যায়ের গভীরতা কতটুক এবং অধ্যায়ের মধ্যে কী কী টপিক আছে সেগুলোর জন্য আমি ছোট্ট করে একটা চ্যাপ্টার ম্যাপ লিখতেছি। চ্যাপ্টার ম্যাপ দিয়ে একটু গোছায় পড়লে পড়াশোনাটা মানে একটু তুমি এলোমেলো, মানে এইটা পড়বো না এইটা পড়বো একটা ঝামেলা হয়ে যায়। চ্যাপ্টার ম্যাপ থাকলে আমি সিকোয়েন্স অনুযায়ী পড়তে সুবিধা হয় বা রিভিশন দিতে সুবিধা হয়। সো একটাও আমরা সংক্ষেপে একটা চ্যাপ্টার ম্যাপ দেখে এখানে কী কী নিয়ে আমরা পড়বো। সবাই একটু খাতা কলম নিয়ে লেখা শুরু করো। এখানে আমরা প্রথমে কোষের 14 গোষ্ঠী নিয়ে আলোচনা করব, কোষ। আর একটা টপিক হচ্ছে বংশগতীয় বস্তু। বংশগতীয় বস্তু, তাহলে এই চ্যাপ্টারের আমাদের মেইন দুইটা টপিক, একটা হচ্ছে কোষ আর একটা হচ্ছে বংশগতীয় বস্তু। এই দুইটা টপিক পড়লে আমাদের চ্যাপ্টারটা শেষ, কিন্তু শেষ হয়েও হইল না শেষ। এই কোষের মধ্যে আমরা কী কী নিয়ে পড়বো দেখো। এই কোষের মধ্যে আমরা প্রথমেই পড়ব হচ্ছে কোষের পরিচিতি। কোষের পরিচিতি, কোষ কোত্থেকে আসছে, কোষের বাবা কে ছিল, কোষের মা কে ছিল, কোষের পরিচিতি নিয়ে জানব। এরপরে এখানে আমরা পড়ব কোষের আকার, কোষের প্রকারভেদ। এরপরে এখানে পড়ব কোষীয় উপাদান। কোষীয় উপাদান, কোষীয় উপাদানটা একটু বক্স করে রাখো, কারণ কোষীয় উপাদান যদি আমি এখানে লিখতে চাই তাহলে আমার ইবুট বাদ দিয়ে নিচেও লিখে মানে মাটির নিচে যাইতে হবে মনে হয়। কোষীয় উপাদান এটা একটু বক্স করে রাখো। কোষীয় উপাদানের মধ্যে আমাদের এখানে পড়াশোনা সবই হবে কোষীয় উপাদানের মধ্যে। সবাই লিখতেছো কিনা একটু জানাও তো, সবাই লিখতেছো কি না? জুলজি পড়বে বলতেছি, এটাকে এতক্ষণ বর যারা যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। আর সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো, আর ক্লাসটা একটু শেয়ার করে দাও যাতে সবাই ক্লাসটা করতে পারে। যেহেতু ফ্রি ক্লাস, তোমরা যত বেশি শেয়ার করবা, যত বেশি স্টুডেন্ট এঙ্গেজ হবে, আমাদের ক্লাস নিতে তত বেশি আগ্রহ থাকবে। সো চেষ্টা করো হচ্ছে যত বেশি ফ্রেন্ডদেরকে জানানো যায়, তাহলে আমাদের আগ্রহটাও বেড়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে আমরা কোষের মধ্যে কী কী নিয়ে জানবো। প্রথমে কোষের পরিচিতি, কোষের আকার, কোষের প্রকারভেদ, কোষীয় উপাদান। বংশগতীয় বস্তু, বংশগতীয় বস্তু এই টপিকের মধ্যে আমরা কী কী নিয়ে আলোচনা করব দেখো। নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড লেখা না বুঝলে বলিও, অনেক বেশি সুন্দর লেখা হওয়াতে মাঝে মধ্যে আমিও বুঝতে পারি না। সো লেখা না বুঝলে বলবা। নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিডের মধ্যে এখানে আমরা জানবো ডিএনএ, আরএনএ, ডিএনএ এবং আরএনএ। আর কিছু টপিক ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়ার অ্যাপ্লিকেশন, আবার ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়া, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এগুলো আমি নিচে লিখতেছি। মানে এই টপিকের মধ্যে আমরা আরও আলোচনা করব তোমার রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। নিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিএনএ, আরএনএ, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, জিন এবং হচ্ছে জেনেটিক কোডন। জেনেটিক কোডন এই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব।
পড়া শেষ, আমাদের চ্যাপ্টারও শেষ। এখানের মধ্যে তাহলে পরিচিতি, আকার, প্রকারভেদ, কোষীয় উপাদান, এইটুক সবার লেখা শেষ কিনা জানো? কোষীয় উপাদানের মধ্যে এখানে লিখতে চাইলে অনেক বড়, আমি সেই জন্য এখানে লিখতেছি না। আর আমরা আলাদা আলাদা করে একটা টপিক পরে কোষীয় উপাদান নিয়ে আরেকটা ম্যাপ দিব তোমাদেরকে। তাহলে অধ্যায় চ্যাপ্টার ম্যাপ হচ্ছে এই টপিকগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। কোষীয় উপাদানের মধ্যে সব কিছুই আসবে, মূলত কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, তারপর কোষীয় উপাদানের মধ্যে যে যে উপাদান মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সব এখানের মধ্যে আসবে। আমি আলাদা করে এখানে লিখতেছি না। সবার এইটুকু লেখা শেষ কিনা একটু আমাকে জানাও। একটু সবাই দ্রুত লেখা শেষ করো আর একটু জানাও লেখা শেষ কি না। নিচে দেখা যাচ্ছে না, ওকে, আশা করি এখন দেখা যায়। লেখা শেষ হলে একটু কমেন্টে জানাও ভাই লেখা শেষ, এটা একটু জানাও। লেখা শেষ হলে আমরা টপিক অনুযায়ী শুরু করব। ওকে, আমরা প্রথমেই যে টপিকটা আমাদের চ্যাপ্টার ম্যাপে দেওয়া ছিল সেটা হচ্ছে পরিচিতি। পরিচিতি কোষ কি সেটা নিয়ে প্রথমে অনেক জল্পনা কল্পনা আছে। কোষ নিয়ে প্রথম কি হয়েছিল দেখো, রয়্যাল সোসাইটি, লন্ডনের রয়্যাল সোসাইটির যন্ত্রপাতির একজন রক্ষক নিযুক্ত ছিল। মানে সে যন্ত্রপাতিগুলোকে দেখাশোনা করতো। সামনে তাদের মনে করো আগামী সপ্তাহে একটা প্রোগ্রাম হবে, একটা মিটিং হবে। সে বলতেছে আমি সবাইকে একটু সারপ্রাইজ দিই, মানে আমি সবার সামনে একটু ভালো কিছু উপস্থাপন করার চেষ্টা করি। সে তারপর তার যে ভাবা সেই কাজ, সে একটা কাঠের কর্ক বা ছিপি, কাঠের কর্ক, এটা কেটে একটা স্লাইস করেন। সে কেটে একটা স্লাইস নিয়ে সে দেখতেছে এটা নিরেট, কাঠের যে ছিপি সেটা হচ্ছে নিরেট, কিন্তু সেটা পানিতে ভাসতেছে। সে দেখতেছে এটা নিরেট কিন্তু পানিতে ভাসতেছে, কাহিনী কি? তখন সে ওইটাকে মাইক্রোস্কোপের নিচে দিয়ে দেখেন, মাইক্রোস্কোপের নিচে সে নিয়ে যখন ওই কাঠের ছিপিটাকে দেখেন, সে এর মধ্যে ছোট ছোট অনেকগুলা ঘর দেখতে পায়। একটা কাঠের ছিপি বা কাঠের কর্ককে সে কেটে যখন অনুবীক্ষণ যন্ত্রের নিচে নিয়ে দেখেন, সে দেখতেছে তার মধ্যে অনেকগুলা ঘর সে দেখতে পাচ্ছে। তারপর তার মনে পড়লো মৌমাছির চাকের মধ্যেও তো সে এমন ঘর দেখতে পাইছে। তারপর সে আরও কল্পনা করতেছে এরকম সে আর কোথায় দেখছে। সে দেখতেছে হচ্ছে গির্জায় বা আশ্রমের মধ্যে পাদ্রীদের থাকার জন্য যে ঘরগুলা ছোট ছোট এমন কুটুরি সে আগেও দেখছে। তারপর আমরা তো বাংলা সিনেমায় বা বিভিন্ন সিনেমার মধ্যে জেলখানা কয়েদিদের থাকার জন্য যে ঘর, সে ঘরগুলো আমরা দেখতে পাইছি। তাহলে এখন হচ্ছে যে নিযুক্ত বা যে যন্ত্রপাতির রক্ষক নিযুক্ত ছিল, সে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র যে ঘরগুলো দেখতে পাইছে, সেই ঘরগুলোর নাম দেন হচ্ছে সেল। সেই ঘরগুলোর কী নাম দেন? এই ঘরগুলোর নাম দেন হচ্ছে সেল। সেল শব্দটা কোত্থেকে আসছে? এটা আসছে হচ্ছে তোমার সেলুলা, লেটিন শব্দ। এটা কী শব্দ? লেটিন শব্দ। সেলুলার থেকে সেল শব্দের উৎপত্তি, যার অর্থ হচ্ছে ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুটরি। ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুঠুরি। তাহলে সেই ক্ষুদ্র যে ঘরগুলো দেখতে পাইছে সেগুলোর নাম দেন হচ্ছে সেল, বা সেলুলা থেকে সেল শব্দের উৎপত্তি, আর এগুলোর অর্থ হচ্ছে ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুঠুরি। তাহলে এখন যন্ত্রপাতির রক্ষক নিযুক্ত ছিলেন কে? এই যে সেল বা ক্ষুদ্র প্রকোষ্ঠ, এই সেল নামকরণ করেন হচ্ছে রবার্ট হুক। এই সেল নামকরণ করেন কে? রবার্ট হুক। 1665 সালে সে এইটার নামকরণ করেন, 1665 সালে। কাহিনীটা খেয়াল করো, সে ছিল যন্ত্রপাতির রক্ষক, সে যন্ত্রপাতিগুলো দেখাশোনা করত। সে ক্ষুদ্র যে প্রকোষ্ঠটা দেখতে পাইছে সেটার নাম দেন হচ্ছে সেল।
সে যা দেখছে সে একটা গ্রন্থের মধ্যে, সে একটা বইয়ের মধ্যে লিখে রাখেন। সে বইয়ের মধ্যে লিখে রাখেন, সেই বইয়ের নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। মাইক্রোগ্রাফিয়া, এটা পরীক্ষায় আসে মাইক্রোগ্রাফিয়া গ্রন্থের লেখককে। মাইক্রোগ্রাফিয়া গ্রন্থের মধ্যে সে লিখে রাখেন। তাহলে সেল দেখেন, প্রথমে সেল নামটা করেন হচ্ছে রবার্ট হুক 1665 সালে। সে যায় দেখেন মাইক্রোগ্রাফিয়া গ্রন্থের মধ্যে সে লিখে রাখেন। এটা হচ্ছে একটা গ্রন্থ বা বই, মাইক্রোগ্রাফিয়া গ্রন্থের মধ্যে সে লিখে রাখেন। ভাই খেয়াল করো তো, সে যে কোষগুলো দেখতে পাইছে সেগুলো সে মাইক্রোস্কোপের উপর থেকে দেখেন। সে মূলত কোষ বলতে কোষের উপরের অংশটাকেই দেখতে পায়, সে কোষের উপরের অংশটাকে দেখতে পায়। তাহলে রবার্ট হুক যে কোষটা দেখছিল সেটা প্রকৃত কোষ কিন্তু না। তাহলে রবার্ট হুক যে কোষটা দেখছিল সেটা কি? মৃত কোষ। তাহলে রবার্ট হুক, এখানের মধ্যে এরপরে লিখো, রবার্ট হুক মূলত মৃত কোষ দেখতে পায়। মৃত কোষ বা কোষ প্রাচীর পর্যবেক্ষণ করেন। তাহলে রবার্ট হুক যে কোষ দেখছিল সেটা ছিল কোষের উপরের অংশ বা কোষের প্রাচীরটাকে সে লক্ষ্য করেন। কোষের প্রাচীর, সে কোষের মধ্যে কী আছে সেটা কিন্তু দেখে নাই, সে দেখছিল কোষ প্রাচীর। তাহলে কোষের মূলত মৃত কোষ সে দেখতে পাইছিল, মৃত অংশটা সেটা ছিল কোষ প্রাচীর। তাহলে এখন জীবিত কোষ কে পর্যবেক্ষণ করেন? তাহলে জীবিত কোষ পর্যবেক্ষণ করেন এই হুক বংশের আরেকজন সদস্য, তার নামে শেষও হুক। সে কে? অ্যান্টনি লিউয়েনহুক। তাহলে প্রথমে মৃতকোষ পর্যবেক্ষণ করছিল কে? প্রথমে মৃতকোষ বা কোষ প্রাচীর পর্যবেক্ষণ করছিল রবার্ট হুক। আর জীবিত কোষ কে পর্যবেক্ষণ করেন দেখো, সেও কিন্তু নামে শেষে হুক, আর এটাকে অ্যান্টনি ভন লিউয়েনহুক। সবাই একটু লিখে নাও। এটা দেখছিল 1665 সালে। আর সে জীবিত কোষ যেটা সেটা দেখতে পায়, এখানে সালগুলো এত ইম্পর্টেন্ট না, তারপর একটু জেনে রাখতে পারো দুই একটা। 1674 সালে, এইটুকু একটু সবাই লিখে নাও। নিচে দেখা যাবে, আমি নিচে লিখলে কি দেখা যাবে? সবার লিখে শেষ হলো, আমি লেখাটা মুছে দিই। এমডি মেহেদি হাসান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মেহেদি ভাই। কালকে কিন্তু তোমাদের মেহেদি ভাইয়ের ম্যাথ ক্লাস আছে, সো সবাই ম্যাথ ক্লাসও জয়েন করবা। সবার কি লেখা শেষ কিনা একটু জানাও। আর সবাই একটু ভালো মতো নোট করো, যারা ভালো নোট করবা তাদের জন্য কিন্তু আমাদের পুরস্কার থাকবে। প্রতি সপ্তাহের বেস্ট নোটের জন্য আমাদের নোট করে সেটা ফিল সায়েন্স গ্রুপে শেয়ার করবা। প্রতি সপ্তাহের বেস্ট নোটের জন্য আমাদের পুরস্কার থাকবে। ওকে, এইটুকু আশা করি সবার লেখা শেষ। প্রথম দিকে এগুলো হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, বা আজকের পুরো ক্লাসটাই হচ্ছে এমসিকিউর টপিক। এগুলো তোমাদের এসএসসি পরীক্ষা, কলেজের পরীক্ষা এবং অ্যাডমিশনের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসো তাহলে আমরা কোষকে আবিষ্কার করেন বা জীবিত কোষকে পর্যবেক্ষণ করেন এগুলো জানলাম। কোষ নিয়ে যেখানে পড়াশোনা বা আলোচনা করা হয়, কোষ নিয়ে যেখানে আলোচনা করা হয়, কোষ নিয়ে যেখানে আলোচনা করা হয় বা পড়াশোনা করা হয় সেটাকে বলা হয় কোষবিদ্যা বা সাইটোলজি। কোষবিদ্যা বা সাইটোলজি। কোষ নিয়ে যেখানে আলোচনা বা পড়াশোনা করা হয় সেটাকে বলা হচ্ছে কোষবিদ্যা বা সাইটোলজি। আর এটার জনককে? এটার জনকও তোমার রবার্ট হুক। তাহলে কোষ নিয়ে যেখানে পড়াশোনা বা আলোচনা করা হয় সেটাকে বললাম সাইটোলজি। লজি মানে কি একটু জানো তো তোমরা? লজি মানে জানো কিনা? লোগোস বা লোজেস মানে কি? এখন তাহলে কোষ নিয়ে যেখানে আলোচনা সেটাকে বলা হচ্ছে সাইটোলজি। তাহলে সাইটোলজির জনক হচ্ছে রবার্ট হুক। আর আধুনিক কোষবিদ্যা, মডার্ন সাইটোলজি, আধুনিক কোষবিদ্যা।
আধুনিক কোষবিদ্যা, এই যেটা কোষবিদ্যা ছিল তার সে আরেকটু আপডেটেড। আধুনিক কোষবিদ্যার জনক বলা হয় কার্ল পি সোয়ানসন। নামগুলো অনেক সুন্দর সুন্দর। কার্ল পি সোয়ানসন। এই চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো বিজ্ঞানীর নাম মনে রাখতে হয় এমসিকিউর জন্য। সো প্রথম থেকে একটু চেষ্টা করবা যেভাবে পারো মনে রাখার জন্য। আধুনিক কোষবিদ্যা, আধুনিক মানে কি নিউ, আধুনিক মানে কি নিউ, নিউ বা মডার্ন। তাহলে নিউ যেটা সেটার মধ্যে দেখো সোয়ানসন, কার্ল পি সোয়ানসন অ্যান্ড নিউ, যেভাবে তুমি মনে রাখতে পারো। তাহলে আধুনিক কোষবিদ্যার জনককে কার্ল পি সোয়ানসন। আচ্ছা, তোমাদের তো কোয়েশ্চেন করছি, কোয়েশ্চেনটা কী ছিল? লোজি বা লোগোস বা লোজেস মানে কি? লোগোস বা লোজেসের অর্থ কী? কেউ কি অ্যান্সার দিচ্ছ নাকি কেউই জানো না? লোগোস বা লোজেসের অর্থ কী? তোমাদের অ্যান্সারের জন্য আমি ওয়েট করতেছি। আচ্ছা, তাহলে কোষবিদ্যা নিয়ে জানলাম। এখানে এমসিকিউর জন্য আমাদের আরেকটা এমসিকিউ আসে, সেটা হচ্ছে কোষ তত্ত্বের প্রবর্তক। কোষ তত্ত্ব এর প্রবর্তক, কোষ তত্ত্বের প্রবর্তক। কোষ তত্ত্বটা কী? কোষ হচ্ছে জীবের গাঠনিক কার্যিক একক, বংশগতীয় একক। কোষ নিয়ে কিছু পয়েন্ট বলা আছে। এই কোষ তত্ত্ব, এরকম একটা কোষের তত্ত্ব দিছে, সেটা হচ্ছে তারা ছিল তিনজন। একজন হচ্ছে তোমার স্লেইডেন, আরেকজন বার্ছো, স্লেইডেন, বার্ছো এবং এটা মনে রাখতে পারো আরেকজন হচ্ছে সোয়ান, জেকব সোয়ান। স্লেইডেন, বার্ছো এবং সোয়ান এরা হচ্ছে তোমার কোষ তত্ত্বটা প্রদান করেন। তাহলে কোষ তত্ত্বের প্রবর্তক হচ্ছে স্লেইডেন, বার্চো এবং সোয়ান। একজন এ হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানী, এ প্রাণী বিজ্ঞানী, এরকম করে একটা ইয়া পাবা এমসিকিউতে। কোষ তত্ত্বের প্রবর্তক কারা বা কোষ তত্ত্ব কে প্রবর্তন করেন? কোষ তত্ত্বটা হচ্ছে, কোষ হচ্ছে জীবের গাঠনিক এবং কার্যিক একক, বংশগতি উপাদানের একক বা একটা জীবের বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে এমন কিছু। তারা হচ্ছে একটা হাইপোথেসিসের মতো কিছু কথা বলেন কোষ নিয়ে। এর মধ্যে আছে হচ্ছে স্লেইডেন, বার্চো এবং সোয়ান। তাহলে কোষতত্ত্বের প্রবর্তক, এগুলো এমসিকিউর জন্য লাগবে। কোষতত্ত্বের প্রবর্তক সবার লেখা শেষ কিনা একটু জানাও। আর এর আগের কোয়েশ্চেনের অ্যান্সার কি কেউ দিতে পারছো? পল্লব দাস, লজি জ্ঞান, ভেরি গুড। আর কে? একজনই দিছে মাত্র, বাকিরা কি কোনো অ্যান্সার করবা না নাকি নিয়ত করে আসছো ক্লাসের মধ্যে ভাইয়া যা বলে কোনো কিছুরই অ্যান্সার করবো না? এরকম কি তোমাদের নিয়ত করে আসছো ক্লাসে যাই বলুক কোনো রেসপন্স নাই, মানে কোনো অ্যান্সারই করবো না, শুধু শুনবো আর হা করে বসে থাকবো এরকম? আচ্ছা, লেখা শেষ করে একটু জানাও। আচ্ছা, এখন আমরা পরিচিতি জানলাম, এখন আসে হচ্ছে আমরা কোষ কি আমরা সংজ্ঞা সবাই জানি, তারপরও আমরা কিছু লিখি এখানে। কোষ কি? কোষ বা সেল। কোষ হলো জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক বা কার্যকরী একক। কোষ হলো জীবের মৌলিক গঠনগত কার্যকরী একক। এটা আমরা অনেক আগে থেকে পড়ে আসতেছি না এই সংজ্ঞাটা। এইখানে সংজ্ঞার পাশাপাশি আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই সংজ্ঞাটা কার? এই সংজ্ঞাটা দিয়েছে হচ্ছে ডি রবার্টিস নামক একজন বিজ্ঞানী। রবার্টিস। পরীক্ষায় কোষ আসলে কিন্তু ডি রবার্টিস এটা লেখার দরকার নাই। যদি তোমাকে এমসিকিউতে বলে কোষ হচ্ছে জীবের মৌলিক গঠনগত এবং কার্যকরী একক, এটা কার সংজ্ঞা? ডি রবার্টিসের সংজ্ঞা। বা তোমাকে যদি জ্ঞানমূলকে বলে দেয় ডি রবার্টিসের মধ্যে কোষ কী, তখন লিখতে হবে। আচ্ছা, এরপরে কোষ নিয়ে আমরা আরও একটা সংজ্ঞা জানবো। লুই এবং সিকে বিস
লুই এবং সিকে বীজের মতে কোষ, এটা তোমরা 9-10-এও পড়ে আসছো। লুই এবং সিকে বীজ দুজন ব্যক্তি একটা কোষের সংজ্ঞা দেন। এই সংজ্ঞাটা কী ছিল মনে করার চেষ্টা করো তো। আমি পয়েন্ট আকারে লিখতেছি। কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক। একক 9-10-এ কিন্তু এই সংজ্ঞাটা ছিল। কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক যা বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত। আমরা পয়েন্ট আকারে লিখতেছি, একটু লিখে নাও। কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক যা বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত বা পরিবেষ্টিত। যা সজীব মাধ্যম ছাড়া নিজের প্রতিরূপ তৈরি করতে পারে বা আত্মপ্রজননে সক্ষম। তাহলে কোষ নিয়ে আমরা দুইটা সংজ্ঞা লিখলাম। পরীক্ষায় যদি বলে কোষ কী, তাহলে আমরা উপরেরটাই লিখব, সহজ যেটা সেটাই লিখব। কোষ হচ্ছে জীবের মৌলিক, গঠনগত এবং কার্যগত একক। আর যদি বলে লুই এবং সিকে বীজের মতে কোষ কী, সেই সংজ্ঞাটা দাও, তাহলে কোষ হচ্ছে জৈবিক ক্রিয়াকলাপের একক যা বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত এবং যা সজীব মাধ্যম ছাড়া আত্মপ্রজননে সক্ষম। সজীব মাধ্যম ব্যতি রেখে নিজের প্রতিরূপটা তৈরি করতে পারে বা আত্মপ্রজননে সক্ষম। সবাই একটু লিখছো কিনা একটু জানাও। আচ্ছা, প্রথম সংজ্ঞাটা আমরা ছোটোবেলা থেকে পড়ে আসতেছি না। কোষ হচ্ছে জীবের মৌলিক, গঠনগত এবং কার্যকরী একক। মৌলিক, গঠনগত মানে হচ্ছে একটা, বা ইংলিশে যদি বলি সেটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ, ইটস কল সেল। স্ট্রাকচারাল এবং ফাংশনাল, গঠনগত, গঠন করতেছে, একটা জীবদেহকে গঠন করতেছে, এবং কার্যকরী। একটা জীবদেহের মধ্যে শুধুমাত্র কোষ থাকে এমন না, কোষ ছাড়াও সেখানে ফাইবার, তারপর হচ্ছে বিভিন্ন ফ্লুইড এবং সেল থাকে। সব কিছু থাকলেও মূল কাজটা কিন্তু কোষই করে থাকে। সেই জন্য এটাকে বলতেছে গঠনগত এবং কার্যকরী একক। আচ্ছা, দ্বিতীয় সংজ্ঞাটা খেয়াল করো। লুই এবং সিকে বীজের মতে কোষ হচ্ছে জৈবিক ক্রিয়াকলাপের একক বা জৈবিক কার্যকরী একক, এবং এটা কি একটা বৈষম্যভেদ্য পর্দা। বৈষম্যভেদ্য পর্দা মানে কি? অর্ধবেদ্য পর্দা, যেটা দিয়ে দ্রাবক যেতে পারে, দ্রব যেতে পারে না। বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত থাকে, যা সজীব মাধ্যম ছাড়া কোনো সজীব মাধ্যম ছাড়া নিজের প্রতিরূপটা নিজে তৈরি করতে পারবে, আত্মপ্রজননে সক্ষম। এইটা আশা করি এখানে বোঝাচ্ছে। বোঝার তো তেমন কিছু নাই, যা গঠনগত কার্যকরী এগুলো আশা করি বুঝতে পারছো। এই দুইটা সংজ্ঞা একটু মুখস্থ করতে হবে, পরীক্ষায় যদি আসে জ্ঞানমূলক আসতে পারে, জ্ঞানমূলকের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে কোষের আকার এবং আয়তন। আমি এটা মুছে নিই। আমাদের প্রথম দিকের টপিকগুলো একটু বিরক্তিকর লাগতে পারে, কারণ এখানে তোমার এমসিকিউ, জ্ঞানমূলক এই অংশগুলো, অনুধাবন বোঝাচ্ছে। এখানে মেমোরাইজিং টপিক একটু বেশি। কোষের আকার বা আয়তন। আমরা কোষ কী এগুলো নিয়ে জানলাম। আমাকে একটু বলো তো, আধুনিক কোষবিদ্যার জনককে একটু কমেন্টে জানাও। আধুনিক কোষবিদ্যার জনককে? আধুনিক কোষবিদ্যার জনক দেখি কে কে পারো। আধুনিক কোষবিদ্যার জনক আমরা একটু আগে পড়ে আসছি। আধুনিক কোষবিদ্যার জনককে? কমেন্টে অ্যান্সার দাও। আধুনিক কোষবিদ্যার জনককে? সমান দিলে তোমরা মনে করো আমি এখানে ম্যাথ করতেছি। আচ্ছা, দেহের একটা সাধারণ কোষের আকার হচ্ছে 10 মাইক্রোমিটার এবং ওজন হচ্ছে 1 ন্যানোগ্রাম। সবচেয়ে বড় কোষ
সবচেয়ে বড় কোষ। সবচেয়ে বড় কোষ কি? সবচেয়ে বড় কোষ হচ্ছে ওট পাখির ডিম। ওট পাখির ডিম কত? দৈর্ঘ্যপ্রস্থ কত? 17 সেন্টিমিটার। একটা মাত্র কোষ দিয়ে গঠিত ওট পাখির ডিম। বা ওট পাখির ডিম। মানুষের ডিম হতে পারে না? মানুষের ডিম হতে পারে? সবচেয়ে বড় কোষ মানুষের মধ্যে যদি বলে, মানুষের বা আমাদের মা বা আমাদের বোনদের যে ডিম্বাণু, যেখান থেকে আমরা আসছি, ডিম্বাণুটা হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বড় কোষ। বা এটা যেহেতু মেয়েদের মধ্যে থাকবে, তাহলে ডিম্বাণুটা মনে রাখতে পারো, ডিম্বাণু সবচেয়ে বড় কোষ। বা পরীক্ষায় যদি আসে সবচেয়ে বড় কোষ কি, অপশন উট পাখির ডিম থাকলে ওইটাই হবে অ্যান্সার। তাহলে উট পাখির ডিম হচ্ছে সবচেয়ে বড় কোষ। সবচেয়ে ছোট কোষ, প্রাণীদের সবচেয়ে ছোট কোষ কি? ছোট কোষ, তাহলে ডিম্বাণু যদি বড় হয়, ছোট কি হবে? শুক্রাণু। শুক্রাণু হচ্ছে সবচেয়ে ছোট কোষ। কোনো কোনো বইয়ের মধ্যে অণুচক্রিকাকেও বলছে অ্যান্সার। অণুচক্রিকা দুইটাই জেনে রাখো, দুইটার মধ্যে শুক্রাণুটা একটু বেশি কারেক্ট। শুক্রাণু, অণুচক্রিকা। তাহলে সবচেয়ে বড় কোষ বললাম হচ্ছে উট পাখির ডিম, সবচেয়ে ছোট কোষ হচ্ছে শুক্রাণু। এখন আসো সবচেয়ে লম্বা কোষ। সবগুলাই কিন্তু এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো লিখতেছ পাশাপাশি একটু পরে পরে লিখো যাতে মুখস্থ হয়ে যায়। সবচেয়ে লম্বা কোষ, লম্বা কোষ, সবচেয়ে লম্বা কোষ কী হবে? মোটর নিউরন। মোটর নিউরন 1.37 মিটার। 1.37 মিটার লম্বা এটা মোটর নিউরন। মোটর নিউরনটা কি দেখি বলো তো, মোটর নিউরন কি? ও, তোমরা ফুল সিলেবাস তো পড়ছো, জানার কথা মোটর নিউরন কি। আমাদের নিউরনের মধ্যেই কিছু আছে সংবেদী নিউরন, কিছু আছে মোটর নিউরন, আর কিছু আছে হচ্ছে মিক্সড বা মিশ্র নিউরন। সংবেদী মানে হচ্ছে যেটা সংবাদটা ব্রেনের মধ্যে বা আমাদের মস্তিষ্কের মধ্যে নিয়ে যায়। মোটর মানে হচ্ছে আমাদের মস্তিষ্ক থেকে একটা উদ্দীপনা যেটা নিয়ে আসবে, মানে কাজ করবে। মোটর নিউরন মানে যে নিউরনটা কাজ করতে পারে, মোটর নিউরন। তাহলে এটা প্রায় আমাদের স্পাইনাল কর্ডের শেষ প্রান্ত থেকে পায়ের আঙুল পর্যন্ত অনেক বেশি লম্বা। 1.37 মিটার মানে বুঝতেই পারতেছো, সবচেয়ে লম্বা কোষ। আচ্ছা, তোমাদের কোয়েশ্চেন কী ছিল? আধুনিক কোষবিদ্যার জনক। দেখি অ্যান্সার কে কে করছো। একজনই মাত্র অ্যান্সার করছে, মুস্তাকির রহমান মুরাদ, কার্ল পি ওয়ানসন, ভেরি গুড। বাকিরা কি কোনো অ্যান্সার করবা না? বাকিরা মনে হয় শপথ করে আসছে, কোনো অ্যান্সার হবে না। সবচেয়ে লম্বা কোষ তাহলে হচ্ছে মোটর নিউরন, যা 1.37 মিটার লম্বা। বাকিরাও একটু অ্যান্সার করো, বাকিরা অ্যান্সার করো। আচ্ছা, এরপর আসে হচ্ছে ক্ষুদ্রতম আদি কোষ। ক্ষুদ্রতম আদি কোষের মধ্যে কি আছে? মাইকোপ্লাজমা, একটা ব্যাকটেরিয়া। মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম বা পিপিএলও, প্লুরোনিউমেনিয়া লাইক অর্গানিজম। আর এটার ব্যাসটা কত? এটার ব্যাস হচ্ছে 0.1 মাইক্রোমিটার। 0.1 মাইক্রোমিটার। তাহলে দেখো দেহের সাধারণ, একটু সবাই লিখে নাও তাড়াতাড়ি। ক্ষুদ্রতম আদি কোষ, এটা একটা ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম বা পিপিএলও, প্লিওরোনিউমেনিয়া লাইক অর্গানিজম। ব্যাস হচ্ছে 0.1 মাইক্রোমিটার। লেখা শেষ হলে একটু জানাও। লেখা শেষ হলে একটু জানাও যাতে আমরা নেক্সট টপিকে যেতে পারি। কে অ্যান্সার করছে এতক্ষণ পরে? কার্ল পি ওয়ানসন। তোমরা কি লেখা শেষ হলে জানাইতে পারো না আমাকে? লেখা শেষ হলে একটু জানাও, আর লেখা না বুঝলেও জানাও। লেখা বেশি সুন্দর হওয়ার কারণে লেখা না বুঝতে পারো, সো না বুঝলে আমাকে জানাবা, আর একটু সুন্দর করে লেখার চেষ্টা করব। সো লেখা যদি না বুঝো তাহলে জানাও আমাকে।
আর সবাই একটু দ্রুত লিখে নাও। তাহলে ভাইয়া দেখো, আমরা কোষের আয়তনের মধ্যে এগুলো এমসিকিউর জন্য টু মাচ ইম্পর্ট্যান্ট। প্রথমে দেখো, দেহের সাধারণ কোষের আকার হয় 10 মাইক্রোমিটার। দেহের সাধারণ কোষের ওজন হয় 1 ন্যানোগ্রাম। ওজন কত? 1 ন্যানোগ্রাম। এরপর আর আমরা লিখলাম সবচেয়ে বড় কোষ উট পাখির ডিম, আর মানুষের ক্ষেত্রে বললে ডিম্বাণু। উট পাখির ডিম 17 সেন্টিমিটার আর 12.5 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রস্থ। এরপরে দেখো হচ্ছে সবচেয়ে ছোট কোষ কি? শুক্রাণু। আর যদি অপশনে অনুচক্রিকা থাকে তাহলে অনুচক্রিকা। আর দুইটার মধ্যে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে শুক্রাণু। সবচেয়ে লম্বা কোষ মানুষের মোটর নিউরন, 1.37 মিটার লম্বা। ক্ষুদ্রতম আদি কোষ মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম বা পিপিএলও, প্লিওরো নিউমেনিয়া লাইক অর্গানিজম, যেটার ব্যাস হচ্ছে 0.1 মাইক্রোমিটার। সবার লেখা শেষ আশা করি, আমি মুছে দিচ্ছি। বোর্ডে লেখার কারণে এটা তোমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না। আমরা চেষ্টা করব কিছু ক্লাস হচ্ছে স্মার্ট বোর্ডে নেওয়ার জন্য। বিশেষ করে বায়োলজি ক্লাসগুলো একটু আমাদের হোয়াইট বোর্ডে নিতে হচ্ছে, কারণ আমাদের অফিসে গিয়ে ক্লাস নিলে আমি স্মার্ট বোর্ডে নিতে পারতাম। এখন বাসা থেকে নেওয়ার কারণে আমার হোয়াইট বোর্ডে নেওয়া লাগতেছে। দেখা যাক ঈদের বন্ধে বা সামনের কিছু ক্লাস চেষ্টা করবো সামনে থেকে হচ্ছে স্মার্ট বোর্ডে নেওয়ার জন্য। সবগুলো ক্লাস ম্যাক্সিমাম ক্লাস হোয়াইট বোর্ডে নিতে হবে, তারপরেও চেষ্টা করবো স্মার্ট বোর্ডে নেওয়া যায় কি না। আচ্ছা, এখন আসা হচ্ছে কোষের প্রকারভেদ। কোষের প্রকারভেদ ওকে, প্রথমে আমরা শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষকে বিভক্ত করব। আমরা কিছু পয়েন্ট, শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে আমরা কোষকে দুই ভাগে ভাগ করতে পারি। শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে দুই প্রকার। শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষ কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে দেহকোষ বা সোমাটিক সেল, দেহকোষ বা সোমাটিক সেল। দুই নাম্বার হচ্ছে জনন কোষ বা জার্ম সেল। লিখা না বুঝলে জানায়ও, জনন কোষ বা জার্ম সেল। তোমরা আমাকে বলো তো, কি বলবা? বলো হচ্ছে সবচেয়ে লম্বা কোষ কি? মানবদেহের সবচেয়ে লম্বা কোষের নাম কি? সবচেয়ে লম্বা কোষ কি এবং হচ্ছে তার আকার কত? কমেন্টে জানাও। মানবদেহের সবচেয়ে লম্বা কোষ। এখানে আমি লেখার এরপর আমি যখন কুইজ করতেছি, তুমি যদি অ্যান্সার করো, আশা করা যায় এটা আর ভুলে যাওয়ার কথা না। তুমি ক্লাসে একটু মনোযোগ দাও, তুমি পরে লিখো, তাহলে লিখলে পড়াটা এখানেই মুখস্থ হয়ে যাবে। এখানে বেশি পড়াবো না, কিন্তু যেটা পড়াবো যাতে তোমার মুখস্থ হয়ে যায়। সো চেষ্টা করবা লাইভের ক্লাসগুলো লাইভে শেষ করার জন্য। 8টা থেকে 9টা একটা ক্লাস, 9টা থেকে 10টা তোমার একটা গ্যাপ থাকবে, তুমি ওই টাইমে তুমি খাওয়া দাওয়া করে নাও। তারপর হচ্ছে 10টা থেকে আবার আরেকটা ক্লাস, প্রতিদিন 2টা করে ক্লাস কিন্তু। সো ক্লাসগুলো একটু চেষ্টা করো রেগুলার করার জন্য। রেগুলার ক্লাসটা অনেক সময় দেখা যায় রেগুলার নাও করতে পারলে ক্লাসটা আবার এখানে রেকর্ড থাকতেছে পেজের মধ্যে, ওইখান থেকে পরে করে নিবা। আচ্ছা, তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সার দাও। মানবদেহের লম্বা কোষ কোনটা? আচ্ছা, শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে দুই প্রকার। নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে আমরা কোষটাকে দুই ভাগে বিভক্ত করতে পারি। এখানে সব দুই প্রকার। নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে, নিউক্লিয়াসটা কেমন কিভাবে আছে সেটার উপর ভিত্তি করে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে তোমার আদি কেন্দ্রিক বা প্রাক কেন্দ্রিক বা আদি কোষ। তাহলে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে আমরা একটা কোষকে বলতেছি আদি কেন্দ্রিক
বা প্রাক কেন্দ্রিক বা আদি কোষ, আরেকটা হচ্ছে প্রকৃত কেন্দ্রিক বা সুকেন্দ্রিক বা প্রকৃত কোষ। তাহলে ভাইয়া খেয়াল করো, প্রথমে আমরা শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষ বললাম দুই প্রকার, একটা হচ্ছে সোমাটিক সেল বা দেহকোষ, জার্ম সেল বা গ্যামেটিক সেল বা জনন কোষ, আরেকটা হচ্ছে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে আমরা বললাম কোষ দুই প্রকার, একটা হচ্ছে আদি কেন্দ্রিক বা প্রোক্যারিওটিক, প্রাক কেন্দ্রিক বা আদি কোষ। আমরা এগুলো আলাদা করে পার্থক্য করবো সবগুলা, প্রকৃত কেন্দ্রিক বা সুকেন্দ্রিক বা প্রকৃত কোষ। আচ্ছা, কোয়েশ্চেনটা কী ছিল? মানবদেহের লম্বা কোষ। দেখি কে কে অ্যান্সার করছো। প্রথমে অ্যান্সার করছে কে? আচ্ছা, বোর্ডের জন্য কাপড় নিব, থ্যাংক ইউ। নীল রায় বলতেছে একটা কাপড় নিতে। ওকে, নেক্সট ক্লাস থেকে কাপড় নিয়ে, ডাস্টার নিয়ে মুছলে আরও কালো হয়ে যায়, তো টিস্যু নিয়ে মুছতেছি, টিস্যু নিয়ে এত বেশি হচ্ছে না, কাপড় নিয়ে মুছবো, সমস্যা নাই। আচ্ছা, অ্যান্সার করছে কে? নীল রায় সবার প্রথমে অ্যান্সার করছে, মোটর নিউরন। পল্লব দাস 1.37 মিটার, নীল রয়, তারপর হচ্ছে ভেরি গুড। জেসমিন আক্তার একেবারে পুরোটাই লিখছে মোটর নিউরন 1.37 মিটার। উম্মে কুলসুম মোটর নিউরন, মুস্তাকির মুরাদ মোটর নিউরন, কিয়া মোটর নিউরন, ভেরি গুড। অ্যান্সার করো সবাই, অ্যান্সার করলে পড়াটা এখানেই মুখস্থ হয়ে যাবে। তাহলে আমরা নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে বললাম দুই প্রকার, একটা হচ্ছে তোমার আদি কেন্দ্রিক প্রাক কেন্দ্রিক বা আদি কোষ, আর একটা হচ্ছে প্রকৃত কেন্দ্রিক সুকেন্দ্রিক বা প্রকৃত কোষ। এরপর আসা হচ্ছে আমরা প্রকৃত কোষী জীব দেহে সুগঠিত নিউক্লিয়াসের ভিত্তিতে বিভক্ত করি। প্রকৃত কোষী জীব দেহে সুগঠিত নিউক্লিয়াসের ভিত্তিতে এখানে আমরা সবগুলো পার্থক্য আকারে পড়বো, ডিটেলসে পড়বো, এগুলা অনুধাবনের জন্য ইম্পর্টেন্ট। এমসিকিউ তো আসবে, প্লাস হচ্ছে অনুধাবনের জন্য। প্রকৃত কোষী জীবদেহে সুগঠিত নিউক্লিয়াসের ভিত্তিতে। প্রকৃত কোষী এরা প্রকৃত কেন্দ্রিক কোষ, এদের মধ্যে নিউক্লিয়াসটা কেমন বা নিউক্লিয়াসের ভিত্তিতে এদেরকে আমরা কী কী বলতে পারি? এখানে একটা হচ্ছে উদ্ভিদ কোষ, আরেকটা হচ্ছে প্রাণী কোষ। উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ। ওকে, এরপর আমরা আরেকটা প্রকারভেদ পড়তে পারি এখান থেকে আমরা আরেকটা কী বলতে পারি? নিউক্লিয়াসে উপস্থিত, নিচে দেখা যাবে, নিচে আশা করি দেখা যাবে, নিউক্লিয়াসে উপস্থিত ক্রোমোজোম সংখ্যার ভিত্তিতে। নিউক্লিয়াসে উপস্থিত ক্রোমোজোম সংখ্যার ভিত্তিতে আমরা একটা বলতে পারি হ্যাপ্লয়েড, আরেকটা হচ্ছে ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে এন, ডিপ্লয়েড মানে টয়েস এন। ওকে, প্রকারভেদগুলো একটু খেয়াল করো। কোষের প্রকারভেদ, আমরা এখানে অনেকগুলো প্রকারভেদ পড়ব। কোষের মধ্যে প্রথমে আমরা শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে বললাম কোষ হচ্ছে দুই প্রকার। শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কি কাজ করতেছে সেটার ভিত্তিতে আমরা কোষকে দুই ভাগে বিভক্ত করতেছি। একটা হচ্ছে দেহকোষ, দেহ মানে হচ্ছে সোমা, দেহকোষ বা সোমাটিক সেল। একটা হচ্ছে সোমাটিক সেল, আরেকটা হচ্ছে জনন কোষ বা জার্ম সেল বা গ্যামেটিক সেল। আরেকটা দেখো তাহলে জনন কোষ বা জার্ম সেল বা গ্যামেটিক সেল। নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে নিউক্লিয়াসটা কীভাবে আছে, নিউক্লিয়াসটা কি বেশি আপডেটেড না ব্যাকডেটেড, আমরা এখানের মধ্যে এই পার্থক্যটা দেখব। নিউক্লিয়াসটা কেমন, নিউক্লিয়াসটা কি আদি নাকি প্রকৃত, মানে একটা হচ্ছে প্রো নাকি ইউ। প্রো মানে আমরা কি জানি, প্রো মানে অনেক বেশি আপডেটেড না, প্রো মানে অনেক বেশি আপডেটেড। কিন্তু আমরা বায়োলজিতে পড়বো প্রো মানে হচ্ছে ব্যাকডেটেড বা আদি মানে বা পুরাতন বা অনেক আগের। তাহলে এখানের মধ্যে আমরা নিউক্লিয়াসের ভিত্তিতে একটাকে বলবো আদি কোষ। আদি মানে হচ্ছে প্রো, ভাই কী বলেন, প্রো মানে অনেক বেশি আপডেটেড আমরা জানি, iPhone 13 Pro 14 Pro, প্রো মানে অনেক বেশি আপডেটেড আমরা জানি। কিন্তু বায়োলজি বলতেছে প্রো মানে হচ্ছে অনেক বেশি ব্যাকডেটেড বা আদিকেন্দ্রিক নিউক্লিয়াস বা প্রাককেন্দ্রিক। তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে প্রোক্যারিওটিক, আর ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, আর প্রকৃত কেন্দ্রিক মানে ইউক্যারিওটিক, এটা হচ্ছে ইউ।
আর প্রকৃত কোষী জীবদেহ সুগঠিত নিউক্লিয়াসের ভিত্তিতে। এখন প্রকৃত কোষের মধ্যে আমরা একটাকে ভাগ করব উদ্ভিদ কোষ, আর একটা হচ্ছে প্রাণী কোষ। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের আমরা পার্থক্য মোটামুটি আমাদের সাথে পরিচিত, দেখি তোমরা পারো কি না। পারলে খুবই ভালো, না পারলেও সমস্যা নাই। আমাকে এমন একটা পয়েন্ট বলো যেটা উদ্ভিদ কোষে থাকে প্রাণী কোষে থাকে না। আগে কোয়েশ্চেনটা বুঝো। উদ্ভিদে থাকে, উদ্ভিদ কোষে উপস্থিত, প্রাণী কোষে অনুপস্থিত, এমন একটা কিছু উপাদান বলবা যেটা উদ্ভিদ কোষে থাকে প্রাণী কোষে থাকে না, আর একটা বলবা যেটা প্রাণী কোষে থাকে উদ্ভিদ কোষে থাকে না। দেখি কে অ্যান্সার করতে পারে। যে পারবা তার জন্য পুরস্কার আছে। প্রথমজনের জন্য পুরস্কার থাকবে। পুরস্কার কি থাকবে? পুরস্কার তো দোয়া তো অবশ্যই থাকবে, পাশাপাশি সে আমাকে ইনবক্স করবা, তার জন্য মোবাইল রিচার্জ থাকবে। উদ্ভিদ কোষে উপস্থিত কিন্তু প্রাণী কোষে নাই, আবার প্রাণী কোষে উপস্থিত কিন্তু উদ্ভিদ কোষে নাই, এমন কিছু দুইটা অ্যান্সার হবে। দেখি কে অ্যান্সার করতে পারো। যার কমেন্ট প্রথমে আসবে তার জন্য থাকবে। আচ্ছা, এরপর আসে হচ্ছে নিউক্লিয়াসে উপস্থিত ক্রোমোজোম সংখ্যার ভিত্তিতে। নিউক্লিয়াসে উপস্থিত ক্রোমোজোম সংখ্যার ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি হ্যাপ্লয়েড বা এন সংখ্যক ক্রোমোজোম, আর একটা হচ্ছে ডিপ্লয়েড বা টয়েস এন। ডিপ্লয়েড দেখি অ্যান্সার কে করছে, কারো অ্যান্সার আসছে কি না। গুগলের হেল্প নিবা? আচ্ছা, দেখা যায় না। ওকে, আমি আরেকটু নিচে নামাচ্ছি, এখন দেখা যায় মেবি। কারো অ্যান্সার তো আসতেছে না রে। পুরস্কার মনে কারোই দরকার নাই। দেখি কে কে অ্যান্সার করতে পারে। একজন অ্যান্সার করছে জেসমিন আক্তার, কোষ প্রাচীর। প্লাস্টিড সেল ভ্যাকিউল, প্লাস্টিড। ওকে, কোষ প্রাচীর কার থাকবে কার থাকবে না, আর প্রাণীর থাকবে কিন্তু উদ্ভিদের থাকবে না, এমন একটা নাম বলো। সেল ভ্যাকিউল তো দুইজন উদ্ভিদেরই মেনলি থাকে, প্রাণীর থাকে কিন্তু অনেক ছোট, দুজনেরই থাকে বলতে গেলে। এমন কিছুর নাম বলো যেটা প্রাণীর মধ্যে থাকবে কিন্তু উদ্ভিদের মধ্যে থাকবে না। প্রাণীর মধ্যে পাবো কিন্তু অ্যানিমালে পাচ্ছি কিন্তু প্ল্যান্টে থাকবে না, এমন কিছুর নাম বলো। আজকে কি আমরা আর পড়াবো নাকি আজকে এইটুকুতে রাখবে, এরপরে নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করব। আমরা এখানে সবগুলা পার্থক্যের কিন্তু ডিটেলসে পড়ব। দেখি কে অ্যান্সার করতে পারে, কে হচ্ছে আজকের ভাগ্যবান বিজয়ী। আচ্ছা, তাহলে আমরা আজকে যা যা পড়লাম আমি আরেকটু রিভিউ করি। সো তোমরা যারা নোট করছো তারা একটু প্রথম থেকে মিলাই নাও। প্রথমে আমরা বলছি হচ্ছে কী কী বই নেবা, বোটানির জন্য কী বই পড়বা, জুলজির জন্য কী বই পড়বা, সেটা বলার পর আমরা আসছি বইয়ের পড়াশোনার মধ্যে। প্রথমে আমরা চ্যাপ্টার ম্যাপটা দেখলাম, এখানে কী কী আছে। এখানের মধ্যে আমরা প্রথমে বললাম কোষ নিয়ে, আমরা কোষের পরিচিতি নিয়ে জানবো, কোষের আকার, কোষের প্রকারভেদ। এরপরে আমরা কোষীয় উপাদান, ওইদিকে গিয়ে বংশগতীয় উপাদান বা বংশগতীয় বস্তু নিয়ে পড়াশোনা করব। প্রথমে আমরা 1665 সালে বললাম কোষ আবিষ্কার করেন বা সেল শব্দটা প্রথম দেন হচ্ছে রবার্ট হুক। রবার্ট হুক সেল বলতে যেটা দেখতে পাইছিল সেটা ছিল মূলত কোষ প্রাচীর, কোষের মৃত অংশটা সে দেখতে পাইছে। তাহলে রবার্ট হুককে বলা হচ্ছে মৃত কোষের আবিষ্কারক, বা রবার্ট হুক মূলত মৃত কোষটাকে দেখতে পাইছে। এরপরে 1674 সালে জীবিত কোষ পর্যবেক্ষণ করেন অ্যান্টনি ভন লিউয়েনহুক। তাহলে রবার্ট হুক দেখছিল হচ্ছে কোষ প্রাচীর, আর জীবিত কোষ পর্যবেক্ষণ করেন অ্যান্টনি ভন লিউয়েনহুক। এরপরে কি, এরপরে আমরা এখানে পড়ছি হচ্ছে কোষবিদ্যা বা সাইটোলজি। কোষ নিয়ে যেখানে আলোচনা করা হয় বা পড়াশোনা করা হয় সেটাকে বলা হচ্ছে সাইটোলজি বা কোষবিদ্যা। সাইটোলজি বা কোষবিদ্যা। কোষবিদ্যার জনক কাকে বলা হয়? রবার্ট হুক। কোষবিদ্যার জনকও রবার্ট হুক। আর রবার্ট হুক কোষ যেটা দেখতে পাইছিল সে একটা গ্রন্থের মধ্যে লিখে রাখেন, সেই গ্রন্থটার নাম ছিল কি? মাইক্রোগ্রাফিয়া। সে মাইক্রোগ্রাফিয়া গ্রন্থের মধ্যে সেটা লিখে রাখেন। তাহলে আমরা এরপরে কোষতত্ত্ব তিনজন ব্যক্তি কোষতত্ত্ব দেন। থিওডোর সোয়ান, তারপর কে ছিল? বার্টশো, স্লেইডেন, সোয়ান এবং হচ্ছে বার্টশো কোষতত্ত্বটা দেন। আচ্ছা, এরপরে আমরা এখানে পড়লাম হচ্ছে কোষ কি, কোষের সংজ্ঞা পড়ছি। কোষ হচ্ছে জীবের মৌলিক গঠনগত এবং কার্যগত একক, এই সংজ্ঞাটা দিয়েছে হচ্ছে রবার্টিস। এরপর আমরা লুই এবং সিকেভিজের কোষ কি সেটা পড়লাম। এরপর আমরা কোষের আকার নিয়ে পড়ছি। আমাকে কি বলবা, বলো হচ্ছে ক্ষুদ্রতম আদিকোষ। ক্ষুদ্রতম আদিকোষের আকার কত? ক্ষুদ্রতম আদিকোষের ব্যাসটা কত? দেখি কার মনে আছে ক্ষুদ্রতম আদিকোষের ব্যাস কত, কমেন্টে জানো। আর এর আগের কোয়েশ্চেনের অ্যান্সার কে পারছে একটু দেখে নি। ক্লোরোপ্লাস্ট থাকে।
প্রকারভেদ দেখা যায় ক্লোরোপ্লাস্ট। না, আমি এখন পর্যন্ত ভাগ্যবান কোনো বিজয়ীকে পাচ্ছি না। না, এখন পর্যন্ত ওই কোয়েশ্চেন মোরাদ হচ্ছে 0.1 মাইক্রোমিটার ক্ষুদ্রতম আদিকোষের ব্যাসটা বলছে। এখন পর্যন্ত আমি আমার যে কোয়েশ্চেন ছিল উদ্ভিদ কোষে থাকবে কিন্তু প্রাণী কোষে থাকবে না, আবার প্রাণী কোষে থাকবে কিন্তু উদ্ভিদ কোষে থাকবে না, এমন কি আছে? ওইটার অ্যান্সার কিন্তু এখনও কেউ করতে পারে না। আর ক্ষুদ্রতম আদিকোষ ছিল মাইক্রোপ্লাজমা গেলিসেপ্টিকাম বা পিপিএলও, প্লিওরো নিউমেনিয়া লাইক অর্গানিজম, যেটার ব্যাস ছিল 0.1 মাইক্রোমিটার। আর আমরা বললাম মানবদেহের ক্ষুদ্রতম কোষ, দীর্ঘতম কোষ, সবচেয়ে বড় কোষ, সবচেয়ে ছোট কোষ, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এরপরে আমরা কোষের প্রকারভেদ, শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে, নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে, প্রকৃত কেন্দ্রিক, এককোষী জীবদেহ এবং নিউক্লিয়াসে উপস্থিত ক্রোমোজোম সংখ্যার ভিত্তিতে এগুলো নিয়ে পড়াশোনা করলাম। আজকে আমরা বলতে গেলে কিছুই পড়ি নাই, আবার বলতে গেলে অনেক কিছুই পড়ছি। আজকে আমরা মূলত ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলছি। নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা এগুলো ডিটেলসে পড়াশোনা শুরু করব। সো তোমরা যারা ক্লাস করছো তারা ক্লাসের নোটটা ফিল সায়েন্স গ্রুপে দিয়ে দিবা। আর বেশি বেশি ফ্রেন্ডদেরকে জানাতে হবে, যেহেতু ফ্রি ক্লাস সবাইকে জানাইতে হবে, সবাইকে তোমরা জানাবা। আর নেক্সট আজকে 10টায় আবার ক্লাস আছে, 10টায় সাইম ভাইয়ের ক্লাসে সবাই উপস্থিত থাকবা। বেশি বেশি রেসপন্স করো ক্লাসগুলোতে, আশা করি তোমাদের উপকারে আসবে। 26 তারিখ থেকে মেবি তোমাদের কলেজের আবেদন শুরু, এরপরে তোমাদের ঈদের পরে কলেজের ক্লাস শুরু। সবার জন্য শুভকামনা রইল। আর ইনশাল্লাহ আমার নেক্সট ক্লাস হচ্ছে সোমবার বায়োলজি ক্লাস আবার দেখা হবে। আর এর মধ্যে যে ক্লাসগুলো, সবাই ক্লাসগুলো করতে থাকো, বেশি বেশি ফ্রেন্ডদেরকে জানাও আর ক্লাসের নোট শেয়ার করিও। আজকের ক্লাসটা এইটুকুই থাকুক। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।